নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৭৪তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিনয় সুগন্ধাকে তার সম্পত্তির জন্য বিয়ে করে, আর অপূর্ববাবু কেন বাড়ি ছেড়ে এত দূরে পড়ে আছেন সেটিও সে সোহমকে জানায়। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দীর্ঘশ্বাস ফেলে অপূর্ববাবু মেঝেতে বসে পড়লেন। বসে নিজের মাথার চুলগুলো টানতে টানতে বললেন, জীবনের রাস্তার চড়াই উতরাই বুঝতে বুঝতেই জীবন যেন কোন ফাঁকে শেষ হয়ে গেল। জীবন হয়তো এমনই, তুমি কিছুতেই নিশ্চিত হতে পারবে না যে কোন পথে যাবে। যখন ভাববে বাহ, এমন সুন্দর করেই যাক না, কিন্তু তখনই দেখবে সবচেয়ে বড় ঝড় তোমার জীবনে তোমার জন্য অপেক্ষা করছে, আর তখনই সমস্ত কিছু তছনছ করে দিয়ে চলে যাবে। সোহম ও অপূর্ববাবুর সাথে সাথে মেঝেতে বসে পড়ল। গল্প থামিয়ে অপূর্ববাবু বললেন, নিচে নামলি কেন? ওপরে ওঠ, বস আরাম করে। সোহম স্মিত হেসে বলল, বিছানাটাও কাটার মতো লাগছে। অপূর্ববাবু হেসে বললেন, ভালোই বলেছিস। আবেগের বশে করা একটা ভুল আমার সারা জীবন দিয়ে করা প্রায়শ্চিত্তেও যেন কম পড়ে গেল। এই জীবনে বিনয় আর সুগন্ধার সামনাসামনি হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি আমার বনবাসী জীবন নিয়ে সুখী ছিলাম, কিন্তু ভাগ্য আমাকে আবার সেই একই জায়গায় নিয়ে এলো। ছুটি নিলাম সেদিন, রবিকে নিয়ে বাড়িতেও গেলাম না। আমাদের দুঃখের জায়গা একটাই ঠিকানা, শিয়ালদা স্টেশন। সেখানে এসে বসলাম। আবার চুপ মেরে গেলাম আমি। মনে হচ্ছিল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপটি মেরে থাকার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, আমার সব কথা কি ও জানে না জানে না? রবি স্মিত হেসে বলল, কি জানি, জানলে কি আর অপুদাকে ডাকো বলতো? ম্লান হেসে সম্মতি জানালাম রবিকে। ভাবলাম, সত্যিই তো, জানলে আর ঘাড়ে মাথা রাখতো না। তারপর আর কি, রবির সাথে কথা বলে বুঝলাম কি ব্যাপার, সুগন্ধার কথা কি বলতে চাইছে। আমি যে পাশ কাটিয়ে চলে যাব তাও আমার পক্ষে সম্ভব নয়। ওর জীবন যত ঝড় ঝাপটা সব তো আমারই জন্য। বললাম, এই মুহূর্তে কলকাতা ছেড়ে যাওয়াটা সম্ভব নয়। তুই ওকে এদিকে নিয়ে আসতে পারবি? কোনো একটা বাহানা করে নিয়ে আয়। রবি চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর ঠিক হয় যে কলকাতা ঘোরানোর নাম করে যদি নিয়ে আসা হয়। বিনয় এমনিতেই বউকে ভীষণ নজরে নজরে রাখে। যদি ঠিক থাকে তবে আগামী রবিবার দুপুরে এই শিয়ালদা স্টেশনেই। যার যার গন্তব্যে ফিরে গেলাম আমরা। আমার মনের শান্তি সুখ যা ছিল সব উড়ে গেল। বড্ড আফসোস হতে লাগলো আমার, এত বড় বোকামি কেন করতে গেছিলাম আমি। নিজের বিবেক বুদ্ধি যে কোথায় চলে গিয়েছিল কে জানে। সারাটা জীবন নষ্ট করলাম, এমনকি মায়ের মৃত্যুতেও মাকে একবার দেখার সৌভাগ্য হলো না। এমন অপরাধে অপরাধী আমি।
শোকে শোকে মাও চলে গেলেন। চুপ হয়ে রইলেন অপূর্ববাবু। সোহম না চেয়েও যেন আর স্থির থাকতে পারল না। হাতটা চেপে ধরে অপূর্ববাবুকে বললেন, ঠিক আছেন আপনি? জল খাবেন? আনবো? অপূর্ববাবু সোহমের হাতটা চেপে ধরে বললেন, জানিস তো, অপরাধ ছোট হোক আর বড় হোক, একবার যদি হয়ে যায় তার থেকে আর এ জীবনে মুক্তি পাওয়া যায় না। ঘুণ পোকার মতো মানুষের অন্তরাত্মাকে কুড়ে কুড়ে খেতে থাকে। কখন যে কুড়ে কুড়ে খেয়ে ফেলে শুধু খোলসটা রেখে যায় বোঝাই মুশকিল। আমাকে দেখছিস তো, কিচ্ছু নেই আমার ভেতরে, সব শেষ। শুধু অভিনয় করে বেঁচে থাকা। যখন আয়নায় মুখ দেখি বড্ড ভয় হয় জানিস তো। আমিও তো এক মেয়ের বাবা। যদি সময় আমার মেয়ের উপর প্রতিশোধ নেয়। অপূর্ববাবু সোহমের হাতটা ধরে আঁতকে উঠে কেঁদে ফেলেন। সোহমের হাতটা শক্ত করে চেপে ধরে বলেন, কথা দে বাবিন, আমার পাপের শাস্তি তুই আমার মেয়েটাকে দিবি না। কথা দে, ও বড্ড নিষ্পাপ, সহজ সরল। সোহম অপূর্ববাবুর আকুতিপূর্ণ চোখের দিকে তাকিয়ে বলল, আমি ভালোবাসি বিদিশাকে, নিজের থেকেও বেশি। আপনি কিভাবে এ কথা ভাবতে পারলেন? ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। অপূর্ববাবু কিছু বলার ভাষা পান না, ডুকরে কেঁদে ফেলেন। সোহম উঠে দাঁড়ায়, সাইড টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল ঢেলে অপূর্ববাবুর সামনে রাখেন। গলা যেন শুকিয়ে এসেছে অপূর্ববাবুর। ঠকঠক করে গ্লাসটা ফাঁকা করে দিয়ে একটু সুস্থ হলেন যেন। সোহম গ্লাসটা টেবিলে রেখে আবার অপূর্ববাবুর সামনে এসে বসলেন। বিদিশা আমার প্রাণ কাকু, ওকে নিয়ে কোনো খারাপ চিন্তা আপনি করবেন না, আমি সহ্য করতে পারবো না। অপূর্ববাবুর মুখটা অল্প তুলে সোহমের মুখের দিকে তাকালেন। সোহমের বুকটা যেন জ্বলে যাচ্ছে, চোখে মুখে তা স্পষ্ট। বিদিশার প্রতি কোনো খারাপ কথা সোহমকে যে ছাড়খাড় করে দেয় তা তার চিকচিক করা চোখ দুটো যেন স্পষ্ট বলে দিচ্ছে। বললেন, আর বলবো না কিছু তোর বিদিশাকে নিয়ে, মেয়েটাকে দেখে রাখিস। সোহমের জ্ঞান হলো আসার পর থেকে বিদিশা একবারও আসেনি তো। এমন তো করে না, রেগে আছে নাকি এখনো? বিদিশার খবর নিতে জিজ্ঞেস করলো, বাড়ি ফাঁকা মনে হচ্ছে, বিদিশা কি নেই? অপূর্ববাবু গলা ঠিক করতে করতে বললেন, ওই তো সকালে ফোন করেছিল ইনস্টিটিউট থেকে, মিটিং আছে নাকি, তাই গেছে, নইলে মেয়েটাকে পাঠাতামই না। কাল সারা রাত জেগে বসেছিল আমার কাছে। বিদিশার কথা উঠতেই গতকাল রাত কিভাবে কেটেছে সোহমের মনে পড়ে গেল। অজান্তেই অন্যমনস্ক হয়ে বসে রইল। অপূর্ববাবু কাঁধে হালকা চাপ দিয়ে বললেন, কি ভাবছিস? বলেছে চলে আসবে তাড়াতাড়ি। ওদের আসার আগেই আমার কথাটা শেষ করতে হবে তো। তোর যাকে ইচ্ছে বলতে পারিস, তবে আমি তোর মাকে কথা দিয়েছিলাম তুই ছাড়া কেউ জানবে না। সোহম একটু চমকে উঠল, বলল, না না না, আপনি বলুন, আমি অন্য কিছু ভাবছিলাম। অপূর্ববাবু শুরু করলেন, শিয়ালদা স্টেশনে গিয়ে বসলাম। অরুণাকে বললাম,
যে কাজের একটু চাপ পড়েছে, তাই রবিবারে দোকানে যেতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর রবি, রবির বউ বিনি, তুই আর তোর মা নামলি ট্রেন থেকে। আমি আড়ালেই থাকলাম। কথা মতো বাথরুম যাওয়ার নাম করে সুগন্ধাকে নিয়ে এলো আমার কাছে। বিশ্বাস করবি না বাবিন, কিছুক্ষণ ধরে তোর মায়ের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। কোথায় গেল সেই বেণী বেঁধে সালোয়ার স্যুট পরা মেয়েটি? ফর্সা ধবধবে মুখে, কপালে বড় করে সিঁদুরের টিপ, স্মৃতি ভরা সিঁদুর, গলা, কানে, হাতে ভারী সোনার অলংকার, পরনে লাল তাঁতের শাড়ি। সে যে কি অপূর্ব লাগছিল তোর মাকে, আজও আমার চোখে লেগে আছে। আমি হাঁ করে তাকিয়েছিলাম তোর মায়ের দিকে। হেসে বলল, কি দেখছো অপুদা? হুঁশ ফিরল আমার। বললাম, তুই তো দেবীর মতো লাগছিস রে। সুগন্ধার হাসি যেন ম্লান হয়ে গেল। বলল, যার কপাল পোড়া অপুদা, তার আর রূপ কি আর সম্পত্তি কি? ভালো নেই আমি। আমার রূপ আর ওই সম্পত্তি আমার কাল। সুখ পেলাম কই জীবনে? জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে রে? তোর মা বলতে শুরু করলো, মোটামুটি সবই নাকি ঠিক ছিল, কিন্তু সুগন্ধা যখন গর্ভবতী ছিল তখন থেকেই নাকি ওর মনে হচ্ছিল সুগন্ধা ছাড়াও বিনয়ের জীবনে আরো কেউ আছে। প্রথম প্রথম সন্দেহ হলো, পরে কেমন যেন বিশ্বাস জন্মে যায়। কিন্তু মেয়েটিকে ধরতেই পারেনি যে মেয়েটি কে। বিনয়কে বারবার জিজ্ঞেস করলে অশান্তি করে, নিজেদের মধ্যে ঝামেলা হয়। বিনিকে এই নিয়ে বলেছে একটু দাদাকে চোখে চোখে রাখতে, কিন্তু বিনিও হদিস দিতে পারেনি। সুগন্ধাকে জিজ্ঞেস করেছিলাম, মেয়েটি তো বিনিও হতে পারে? সুগন্ধার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আসে। বলে, কিন্তু অপুদা, ও তো আমাদের বোনের মতো, খুব বিশ্বাস করি ওকে আমি। বলেছিলাম, বিশ্বাস করলেই ঠকবি, চোখ কান খোলা রাখ, হিসেব মিলে যাবে। জানি না আমি ভুল না ঠিক কথা বলছিলাম সেদিন, তা জানতে পারেনি। পরে জিজ্ঞেস করলো, ও কেমন যেন এড়িয়ে চলতো এই বিষয়ে। আমাকে বিনি আর বিনয়দা মিলে যেভাবে লুটেছে আমায়, আমার মনে প্রথম থেকেই সন্দেহ গাঁট বেঁধেছিল। সুগন্ধার চুপসে যাওয়া মুখ দেখে আমি চলেই যাচ্ছিলাম। সুগন্ধা আবার ডেকে বলল, কোথায় যাচ্ছ অপুদা? কথা তো শেষ হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।